তো আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম আমাদের ইভিএস সম্পর্কে, পরিবেশ বিদ্যা পড়ছিলাম আমরা। তো লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে টপিক সম্পর্কে, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন যে আহ, প্রভাবক রয়েছে এগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম, যে বিভিন্ন পরিবেশগত প্রভাবক সম্পর্কে আমরা পড়ছিলাম। এক সেকেন্ড। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম বিভিন্ন পরিবেশগত প্রভাবক সম্পর্কে। তো সেই পরিবেশগত প্রভাবক পড়তে গিয়ে আমরা প্রথম দিন যেটা ডিসকাস করেছিলাম, তার মধ্যে আমরা এক নাম্বার প্রথমে ডিসকাস করেছিলাম যে বিভিন্ন অজৈব প্রভাবক, বিভিন্ন অজৈব প্রভাবক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যে অজৈব প্রভাবকের মধ্যে ফোন বাড়িয়ে দিই, ওকে, অজৈব প্রভাবকের মধ্যে আমরা দেখেছিলাম যে কিছু কিছু ফ্যাক্টর যেগুলো আমাদের পরিবেশকে প্রভাবিত করে থাকে, যার মধ্যে আমরা বলেছিলাম সূর্য কিরণ, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এগুলো সম্পর্কে আমরা দেখেছিলাম কিভাবে এগুলো আমাদের পরিবেশকে, অজৈব উপাদান যেগুলো আমাদের পরিবেশকে প্রভাবিত করে থাকে, সেগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। তারপর বলেছিলাম আমাদের আরেকটা টপিক রয়েছে যেটা এখানে, সেগুলো হচ্ছে বিভিন্ন জৈব প্রভাবক। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেই রকম কিছু জৈব প্রভাবক সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রত্যেককে আমি বলবো একটা কারণেই তোমাদের একটু মেথডটা চেঞ্জ করছি, কারণ আমি পিডিএফ এক্সপ্লেন করতেই পারি, কিন্তু তাতে তোমরা কেউ খাতায় লিখছো না বা পড়ছো না, পরে রেকর্ডিংও দেখছো না। এটা আমি দেখলাম, যে কারণ রেকর্ডিং যারা ভিউ করে সেটা তো বোঝা যায়। তো তোমরা রেকর্ডিং একদমই দেখছো না, সেই কারণে আমি মেথডটা একটু চেঞ্জ করলাম। আমি তোমাদের এইভাবে ক্লাস নোট করে লিখিয়ে দেবো, পিডিএফ আমি দিয়ে দেবো, পরে যে নোটসটা রয়েছে তার পিডিএফ আমি দেবো। তো প্রত্যেককে বলবো, যদি একটু বেটার পড়তে চাও, ক্লাসের মধ্যে একটু লেখার চেষ্টা করো। শুধুমাত্র দেখে বুঝে নিয়ে করলে কিন্তু হবে না। তো প্রত্যেককে হলো আমি যেভাবে লিখিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো প্রত্যেককে খাতায় একটু নোট ডাউন করো। তারপর পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবে, যেখানে টোটাল এক্সপ্লেনেশন করা থাকবে। কিন্তু প্রত্যেককে বলবো যে তোমরা একটু ক্লাসের মধ্যে লেখার চেষ্টা করো, কারণ এখানে আমি ইম্পর্টেন্ট যে টপিক গুলো হচ্ছে সেগুলো সম্পর্কে টোটাল ডিসকাস করবো। ওকে, তো দেখো আজকে আমরা পড়বো যে পরিবেশের যে বিভিন্ন জৈব প্রভাবক রয়েছে তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমি বলেছিলাম আগের দিন যে পরিবেশের যেসব জৈব প্রভাবক গুলো হয় সেগুলো কি কি, কার মনে আছে? বলো, আমি পিডিএফও দিয়েছিলাম, তোমরা দেখেছো নাকি সেটা বল। পিডিএফ তো দিয়েছিলাম, যে প্রথমে যে ক্লাসে বলেছিলাম, তো তোমরা দেখেছো যে কি কি জৈব প্রভাবক ছিল, কিভাবে ভাগ করেছিলাম? বলো। জৈব প্রভাবক, যেটাকে আমরা বায়োটিক ফ্যাক্টর বলে থাকি, অ্যাবায়োটিক ফ্যাক্টর অজৈব প্রভাবক, যেগুলো বায়োটিক ফ্যাক্টর হয়ে থাকে, সেই বায়োটিক ফ্যাক্টরে আমি কি কি বলেছিলাম বলো, কি মনে রেখেছো? ওকে, যাই হোক, একদমই কেউ দেখোনি, দেখো এখানেই প্রমাণ হচ্ছে যে তোমরা একদম পড়োইনি, একদম দেখার কোনো চেষ্টাই করো। যাই হোক, আজকে একটু বলছি, তোমরা খাতায় একটু লেখো, না হলে কিন্তু মনে থাকবে না একদম। তো প্রথম দেখো, জৈব প্রভাবকের মধ্যে যেটা আমরা আজকে ডিসকাস করব এই জৈব প্রভাবক গুলো সম্পর্কে। সেই জৈব প্রভাবকের প্রথমে যে প্রভাবক আমরা ভাগ করব, কিভাবে জৈব প্রভাবককে আমরা ভাগ করি বিভিন্ন পুষ্টি স্তর অনুযায়ী। ওকে, বিভিন্ন পুষ্টি স্তর অনুযায়ী আমরা জৈব প্রভাবককে ভাগ করে থাকি। অর্থাৎ যে প্রভাবকগুলো, বিভিন্ন প্রভাবক যারা বিভিন্ন রকম পুষ্টি সংগ্রহ করে বিভিন্ন সোর্স থেকে, সেই পুষ্টি স্তর অনুযায়ী তাদেরকে কিন্তু আমরা ভাগ করে থাকি। এই হিসাবে প্রথম ভাগ আমাদের স্বভোজী। ওকে, যারা স্বভোজী অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, যেমন সবুজ উদ্ভিদ হয়, তাহলে সেগুলো আমাদের স্বভোজী উপাদানের মধ্যে পড়ে। আরেকটা পুষ্টি স্তর অনুযায়ী আমরা ভাগ করেছিলাম, সেটা হচ্ছে পরভোজী। ওকে, প্রত্যেকে খাতায় কিন্তু একটু নোট ডাউন করবে, প্রত্যেককে আবার বলছি খাতায় একটু নোট ডাউন করবে। কমফোর্টে দেখে নেবে, শুয়ে বসে দেখে নেবে, এভাবে করো না। আমি আরেকবার বলছি, বারবার বলছি, প্রত্যেকে কমফোর্ট জোন থেকে একটু বেরাও, না হলে কিন্তু মনে থাকবে না। তো এই স্বভোজী পুষ্টির মধ্যে কারা কারা পড়ছে?
স্বভোজী পুষ্টির মধ্যে পড়ছে যেসব উপাদানগুলো বা যারা স্বভোজী পুষ্টি সংগ্রহ করে থাকে তারা হচ্ছে কি আমাদের সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ মানে যারা খাদ্য তৈরি করে, আমাদের যে গ্রিন প্ল্যান্ট বলা হয়। তো গ্রিন প্ল্যান্ট যেগুলো বলা হয়, যে সবুজ উদ্ভিদ যারা রয়েছে গ্রিন প্ল্যান্ট, তারা কি করে আমাদের খাদ্য উৎপাদন করে থাকে। তাহলে এছাড়া আর কি কি স্বভোজী রয়েছে বলো, আর কি কি স্বভোজী রয়েছে যারা স্বভোজী পুষ্টি গ্রহণ করে থাকে? বলো, ইজি তো, বলো। সেটা হচ্ছে তাদেরকে আমরা কি বলবো, সেগুলোকে মানে ক্যাটাগরির মধ্যে কি সেগুলো? ভাইরাস, ব্যাকটেরিয়া এর মধ্যে পড়ছে। আমরা বলবো স্বভোজী পুষ্টি গ্রহণ করে সবুজ উদ্ভিদ। এছাড়া সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া থাকে যারা সালোক সংশ্লেষ করতে পারে। ওকে, আর কি কি হতে পারে? আরেকটা ফ্যাক্টর হতে পারে, আরেকটা রয়েছে, এরকম ব্যাকটেরিয়া রয়েছে যাদেরকে আমরা বলি কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। মানে কি, যারা বিভিন্ন পতঙ্গদের খাদ্য হিসেবে গ্রহণ করে সেখান থেকে পুষ্টি স্তর গ্রহণ করে। তো স্বভোজী পুষ্টি তারাই উৎপাদান, স্বভোজী উপাদান প্রভাবক কি? তাহলে আমরা একটু মনে রাখবো, গ্রিন প্ল্যান্ট, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এবং কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া, যারা কি করে নিজেরাই, মানে এদেরকে আমরা বলতে পারি এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এই কারণে এদেরকে আমরা স্বভোজী বলে থাকি। অর্থাৎ নিজেদের খাদ্য যখন নিজেরাই তৈরি করতে পারবে, তার মানে খাদ্যের জন্য তাদের অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। এই কারণে এদেরকে আমরা স্বভোজী বলে থাকি। ওকে, তাহলে এরা কি করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য এবং শক্তি সরবরাহ করে থাকে। ওকে, একটু ভালো করে পড়বে, বোঝো। যে যদি বুঝতে না পারো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমি তোমাদের একটা কারণেই বলছি, নোট ডাউন করো, প্রত্যেককেই বলছি একটু নোট ডাউন করো। নোট ডাউন যদি না করো পরে কিন্তু একদম খুঁজে পাবেন। স্বভোজী পুষ্টি কাদের কাদের দেখা যায়? সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এবং কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট দেখো আমরা পরভোজী পুষ্টি। নেক্সট আমাদের যে পুষ্টি স্তর সেটা হচ্ছে আমাদের পরভোজী পুষ্টি। তো এই পরভোজী পুষ্টি স্তর কাদের দেখা যায়, পরভোজী পুষ্টি কাদের মধ্যে দেখা যায় সেটা আমরা দেখব। দেখো, পরভোজী পুষ্টি আমরা তাদেরকেই বলবো যারা কি করে, খাদ্য উৎপাদনে অক্ষম এবং সম্পূর্ণভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। অর্থাৎ যারা খাদ্য উৎপাদন করতে পারে না, কারণ তাদের দেহে ক্লোরোফিল থাকে না, এই কারণে তারা মানে খাদ্য উৎপাদন করতে অক্ষম থাকে এবং তারা সম্পূর্ণভাবে উৎপাদকের উপর ডিপেন্ডেন্ট হয়, টোটালি ডিপেন্ড করে উৎপাদক বা প্রডিউসারের উপর। ওকে, এই কারণে আমরা তাদেরকে বলি কনজিউমার, মানে যারা হচ্ছে, এই কারণে আমরা এদেরকে বলে থাকি, এদেরকে আমরা বলি খাদক। ওকে, এদেরকে আমরা বলে থাকি খাদক, যার ইংরেজিটা হচ্ছে আমরা বলবো কনজিউমার। তারা হচ্ছে, উৎপাদকরা হচ্ছে প্রডিউসার আর এরা হচ্ছে আমাদের কনজিউমার। দেখো, একটু নোট ডাউন করবে প্রত্যেকে খাতায়। হয়েছে? এতটা লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এই যে পরভোজী হয়ে থাকে, যারা পরভোজী হয়ে থাকে বা কনজিউমার হয়ে থাকে, এদেরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, কয়েকটা দুটো ভাগে আমরা জেনারেলি এই কনজিউমারকে ভাগ করি। সেই ভাগগুলো কি কি? নাম্বার ওয়ান, যাদেরকে আমরা বলি ম্যাক্রো কনজিউমার, আর হয় আমাদের মাইক্রো কনজিউমার। ওকে, দুটো ভাগ হয়, একটা হচ্ছে ম্যাক্রো কনজিউমার আর একটা হচ্ছে মাইক্রো কনজিউমার। এবার ম্যাক্রো কনজিউমার কাদেরকে বলবো বলো, ম্যাক্রো কনজিউমার আমরা কাদেরকে বলবো বলো, কাদেরকে আমরা ম্যাক্রো বলো বলো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীর খাদ্যদের বলবো। একদম, ম্যাক্রো কনজিউমারের মধ্যে পড়বে আমাদের প্রাথমিক খাদক, গৌণ খাদক ও প্রগৌণ খাদক। ওকে, তিনটে ভাগ আমরা পড়বো ম্যাক্রো কনজিউমারের মধ্যে, আমাদের তিনটে ভাগ পড়বো। একটা হচ্ছে প্রাইমারি খাদক বা প্রাথমিক খাদক, নাম্বার টু গৌণ খাদক, নাম্বার থ্রি প্রগৌণ খাদক। এই তিনটে ভাগে আমরা ম্যাক্রো কনজিউমারকে ভাগ করবো।
ম্যাক্রো মানে কি বড়, আর মাইক্রো মানে ছোট। ম্যাক্রো এলিমেন্ট মাইক্রো এলিমেন্ট আমরা জানি যেগুলো আমাদের বেশি প্রয়োজন হয় বড় সেন্সে হলে তাদেরকে ম্যাক্রো বলি, আর ছোট সেন্সে হলে তাদেরকে আমরা মাইক্রো বলে থাকি। তো তিনটে ভাগ আমরা করব: প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদক। তো প্রাথমিক খাদক কাদেরকে বলবো? বেসিক এক লাইনে প্রাথমিক খাদক কারা? এক কথায় বলো, প্রাথমিক খাদক কারা হয়? যারা সবুজ উদ্ভিদকে খায়। যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। একদম খাদ্য এক কথাতেই বলবে, সরাসরি উদ্ভিদ এবং উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। ওকে, এক্সাম্পল যদি আমি বলি কি বলবে? উদাহরণ। ফড়িং, ঘাস ফড়িং যেটাকে বলে। আর ব্যাং, না ব্যাং তো হবে না স্যার। হবে না। স্যার আর গরু, গরু হবে, ছাগল গরু হবে, ছাগল, হ্যাঁ হরিণ হবে, তাই তো? হ্যাঁ হরিণ। তাহলে আমরা উদাহরণ কি কি উদাহরণ আমাদের কাছে হবে? গরু, ছাগল, হরিণ, কীট পতঙ্গ প্রভৃতি। তাহলে এগুলো আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে করব। তাহলে নাম্বার ওয়ান হবে গরু, তাহলে গরু কি করে? ঘাস খায় বা গাছপালা খায়। ছাগল হবে, হরিণ হবে, হরিণ হবে, কীট পতঙ্গ হবে, যেগুলো আমাদের এক্সাম্পলের মধ্যে আমাদের পড়বে। ওকে, উদাহরণ গরু, ছাগল, হরিণ, কীট পতঙ্গ। এবার আমরা গৌণ খাদক কাদেরকে বলবো? গৌণ খাদক আমরা কাদেরকে? যারা বলো। প্রাথমিক খাদ্যকে মানে খাদ্য হিসেবে গ্রহণ করে। একদম খুব সুন্দর, এক কথায় ভালো কথা একদম বলেছো। যেসব খাদক প্রাথমিক খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে যারা প্রাথমিক খাদক মানে আমাদের যে মানে প্রাথমিক খাদক হবে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, তাদেরকে আমরা বলবো গৌণ খাদক। তো এর এক্সাম্পল কি হবে? উদাহরণ কি হবে? স্যার ব্যাং হবে, যেমন ওই কীট পতঙ্গকে খায়। ওকে, আর আর স্যার হরিণ হবে। না না, হরিণ তো হরিণ স্যার তো বাঘ এখানে হবে। প্রাইমারি। হ্যাঁ হরিণ তো প্রাইম। বাঘ, বাঘ কি হবে? বাঘ কি হবে? না না, বাঘ তো হবে না, বাঘ তো প্রগৌণ হয়ে আর যাচ্ছে। প্রগৌণ খাদকে হবে। আচ্ছা, এর মধ্যে হবে আমাদের পাখি, কুকুর, বিড়াল। হ্যাঁ মানে কুকুর ছোট বিড়াল এগুলো। যেসব ছোট মাংসাশী প্রাণী হবে তাদেরকে আমরা গৌণ খাদক বলবো। পাখি হবে, তারপর আমাদের কুকুর হবে, বিড়াল হবে, যারা কি হয় মাংস খায় কিন্তু বড় নয়, ছোট মাংস খায়। মানে এইসব ছোট যারা এই কীট পতঙ্গদের খায়। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে ব্যাংকে বলতে পারি, একদম ব্যাং। ওকে, আর প্রগৌণ খাদক কারা হবে? স্যার গৌণ খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলে প্রগৌণ খাদক। ওকে, একদম গৌণ খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে। স্যার এটা বাঘ হবে। একদম, এটা বাঘ হবে। আর আর কি হবে? বাজবাকি। বলো, আর কি হবে বলো? সিংহ, বাজবাকি হবে না? মাংসাশী প্রাণী যেগুলো হবে, বড় সাইজের মাংসাশী প্রাণী যারা হবে তার মধ্যে হবে বাঘ, সিংহ, বাজ পাখি, তাই তো? বাঘ হবে, সিংহ হবে, বাজ পাখি হবে, যারা আকারে বড় হয় তাদেরকে আমরা বলবো প্রগৌণ খাদ্য। দেখো, এতটা প্রত্যেকে নোট ডাউন করেছো? ম্যাক্রো কনজিউমারের আমাদের তিনটে ভাগ। ওকে, ওকে, এবার দেখো আমরা যাচ্ছি মাইক্রো কনজিউমার। এবার মাইক্রো কনজিউমার কাদেরকে বলবো? মাইক্রো কনজিউমারের মধ্যে কারা কারা আছে, বা মাইক্রো কনজিউমার কাদেরকে বলবো? দেখো, মাইক্রো কনজিউমার তাদেরকে বলবো যে ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অণুবীক্ষণিক জীব যারা জটিল মৃতদেহ থেকে তারা পুষ্টি
সংগ্রহ করে। শুধু জটিল মৃতদেহ, খাদ্যকে সরল খাদ্যে রূপান্তরিত করে। একদম, যেসব আণুবীক্ষণিক জীব, যেসব আণুবীক্ষণিক জীব থাকে তারা কি করে, তাদের প্রধান কাজ কি, জটিল যৌগকে ভেঙে সরল যৌগে পরিণত করে পুষ্টি সংগ্রহ করে। তাদেরকে আমরা এক কথায় কি বলতে পারি, মাইক্রো কনজিউমারকে আমরা কি বলি, একটা ভালো একটা টার্ম বলা হয়, কি বলা হয়, যারা যদি ডিকম্পোজার, ডিকম্পোজার, মানে যাকে বাংলাতে কি বলবে, বিয়োজক। বিয়োজক বলা হয়। ভেরি গুড। তাহলে এখানে বলবো যে পচনশীল প্রক্রিয়াতে জটিল যৌগকে ভেঙে সরল যৌগতে পরিণত করে বিয়োজক, বা যেটাকে আমরা বলবো ডিকম্পোজার। পচনশীল প্রক্রিয়ায় জটিল যৌগকে ভেঙে সরল যৌগে পরিণত করে বিয়োজক, যেটাকে আমরা বলবো ডিকম্পোজার। ভেরি গুড, যেটাকে আমরা বলবো ডিকম্পোজার। ওকে, তাহলে এক্সাম্পল যদি বলে মানে মাইক্রো কনজিউমারে, তাহলে আমরা বলবো ব্যাকটেরিয়া, ছত্রাক, যেগুলো আমাদের জেনারেলি ডিকম্পোজারের উদাহরণের মধ্যে পড়ে। ব্যাকটেরিয়া, ছত্রাক, এরকম যেসব আণুবীক্ষণিক জীব রয়েছে। তো এরা বিয়োজকরা জেনারেলি কি কাজ করে থাকে, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের কি হয়, আমরা বিভিন্নভাবে যে খাদ্য সংগ্রহ করে থাকি, আমাদের মৃত্যুর পর সেগুলোকে কি হয়, পরিবেশে আবার ফিরিয়ে দিতে হয়। ফিরিয়ে যদি না দিই তাহলে আমাদের সেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না। সেই কারণে এই বিয়োজকটা কি করে, সেইগুলোকে আবার পুনরায় প্রকৃতিতে ফিরিয়ে দেয়, যাতে সবুজ উদ্ভিদ সেটাকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। বোঝা গেল? দেখো, এতটা প্রত্যেকের ক্লিয়ার হলে বল। স্যার হয়ে গেছে। ওকে, এবার দেখো আমরা শুরু করছি আমাদের একটা নতুন টপিক, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক অভিযোজন। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে অভিযোজন সম্পর্কে, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের এসে থাকে। বাস্তুতান্ত্রিক অভিযোজন। আচ্ছা, অভিযোজনকে ইংলিশে কি বলে গো? কি বলে অভিযোজনকে ইংলিশে? ইংলিশটা একটু জানা দরকার। বলে অ্যাডাপ্টেশন। একদম, এটাকে বলে অ্যাডাপ্টেশন, মানে আমরা যেটা অ্যাডপ্ট করি, মানে আমরা যেটা আমাদের এনভায়রনমেন্ট থেকে অ্যাডপ্ট করি। যে প্রথমে কি হতো, তুমি মোবাইল ইউজ করতে জানতে না, প্রথমে আমরা যে অনলাইন কিভাবে ক্লাস হয় আমরা জানতাম। তাহলে আমরা কি করলাম, আস্তে আস্তে শিখলাম যে কিভাবে অনলাইনে ক্লাস। প্রত্যেকে প্রথমে আমরা বাইক চালাতে জানতাম না, 4 চাকা চালাতে জানতাম না, আমরা আস্তে আস্তে চালাতে শিখলাম। তো এইরকম একটা বেসিক এক্সাম্পল, যে প্রথম অবস্থায় বলো সকল প্রাণীরা খাওয়ার খেত, যে গাছপালা খেত, কিন্তু জিরাফ কি করলো, যে তার গলাটাকে বাড়িয়ে নিল, বাড়াতে অভিযোজিত হলো। তার ফলে কি হলো, উঁচু যেসব, মানে এটা কারণ হয়েছিল কি, যে নিচুর যেসব গাছপালা ছিল সেগুলো প্রায় শেষ হচ্ছিল, সেজন্য আমাদের জিরাফ কি করলো, অ্যাডাপ্টেশন করে গলাটা বাড়িয়ে নিল। এর ফলে কি হলো, উপরের গাছগুলো তারা খেতে পারে। তাহলে এই অ্যাডাপ্টেশনটা আমাদের কিন্তু খুব ভালোভাবে জানতে। এই অভিযোজন ধরনের? অভিযোজন জেনারেলি 4 প্রকারের। 4টে আমি বলছি, তারপর আমি প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করব। প্রথম অভিযোজন হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় অভিযোজন। আমাদের রয়েছে শারীরবৃত্তীয় অভিযোজন, যেটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল। শারীরবৃত্তীয় অ্যানাটমি বলা হয় আমাদের শারীরবিদ্যা, যেটাকে আমাদের অ্যানাটমি বলা হয়, অ্যানাটমিক্যাল অভিযোজন। এর আমরা বৈশিষ্ট্যগুলো বলবো, একটু ওয়েট করো, বাকিগুলো আমি বলবো। তো সেকেন্ড হচ্ছে আমাদের রক্ষণাত্মক অভিযোজন। বিভিন্ন গাছ থাকে, কি হয় আমাদের, যেমন হচ্ছে গাছের কাঁটা থাকে, যেই কাঁটা তৈরি হয়েছে, যেমন আমাদের এই যে ধরো ফনি, যে ক্যাকটাস, ক্যাকটাস কি করেছে, অ্যাডাপ্টেশন করেছে যাতে এমনিতে জল কম থাকে, এবং তার কারণে কি হয়, যে মরুভূমিতে এরা জন্মায়, খুব বেশি পরিমাণে যদি বাষ্পমোচন হয়ে যায় তাহলে উদ্ভিদ মারা যেতে পারে। প্লাস যেসব এই আমাদের বলো এই উট থেকে শুরু করে বাকি প্রাণীরা তাদেরকে খেয়ে নিতে পারে, সেই কারণে তাদের হচ্ছে পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে। আমি ভেতরে ডিসকাস করবো এখানে। ওকে,
নেক্সট আমাদের অভিযোজন হচ্ছে সহাবস্থান, একসাথে বসবাস করার জন্য অভিযোজন, যেটা আমরা পড়বো মিথজীবীর মধ্যে পড়বো। আমাদের উই পোকার অন্ত্রে থাকে এক ধরনের ব্যাকটেরিয়া, মিথজীবী এক ধরনের পরজীবী থাকে, যেটা আমাদের সেলুলোজ পরিপাকে, আমি এখানে বলে দেবো, ভেতরে ডিসকাস করে দেবো। আর নাম্বার 4 যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অঙ্গ স্বাস্থ্যনিক, সরি, যেটাকে বলা হয় অঙ্গ সংস্থানিক। মানে কি হয়, বিভিন্ন অঙ্গ পরিবর্তিত হয়ে যায়। যেমন আমি বলবো যে উদ্ভিদের, লবণাম্বু উদ্ভিদের যে শ্বাসমূল তৈরি হয়, ঠেসমূল তৈরি হয়, এই 4 ধরনের অভিযোজন আমরা পড়বো। এবং এখানে আমরা এক্সাম্পল সহ পড়বো যে কোন ধরনের অভিযোজন কোন উদ্ভিদের মধ্যে দেখা যায়। ওকে, তো প্রথম আমরা ডিসকাস করব শারীরবৃত্তীয় অভিযোজন সম্পর্কে, যে এই শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে কি কি হচ্ছে, আমাদের কি কি জিনিস আমাদেরকে জানতে হবে। প্রথমে আমাদের রয়েছে শারীরবৃত্তীয় অভিযোজন। দেখো, শারীরবৃত্তীয় অভিযোজন বলতে কি, এখানে আমরা বলতে পারি যে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের যে শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা যায়। আমি বললাম যে হঠাৎ করে গরম পড়লো, বা হঠাৎ করে ঠান্ডা পড়লো, বা হঠাৎ করে সেই জায়গার মানে টেম্পারেচার বা জলবায়ুর পরিবর্তন হলো, ফলে কি হয়, উদ্ভিদ যারা রয়েছে তারা কি করে, তাদের নিজেদের দেহে বিভিন্ন পরিবর্তন ঘটায়। এর ফলে যেমন আমি উদাহরণ দিতে পারি, উদাহরণ যে আমি বললাম একটু আগে, যে ফণিমনসা গাছ বাষ্পমোচন রোধ করতে পাতাকে কাঁটায় রূপান্তরিত করে। একদম এখানে খুব ইম্পর্টেন্ট যে শারীরবৃত্তীয় অভিযোজন দেখা যায় এরকম একটা উদ্ভিদ, বা এরকম দিল যে ফণিমনসা গাছে কোন ধরনের অভিযোজন দেখা যায়, এভাবে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ফণিমনসা গাছ বাষ্পমোচন রোধ করতে তাদের পাতাকে কাঁটায় রূপান্তরিত করে। ওকে, যেটা আমরা বলবো শারীরবৃত্তীয় অভিযোজন। তো এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, আমি বলে দিচ্ছি কয়েকটা বৈশিষ্ট্য শারীরবৃত্তীয় অভিযোজনের আমাদের একটু পড়তে হবে। বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আমাদের রয়েছে? তো নাম্বার 1 বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে কাণ্ডে জল সঞ্চয়কারী কোষ থাকে। মানে যেগুলো কি হয়, এই যে বললাম যে সব জায়গায় হচ্ছে বৃষ্টিপাত কম হয়, তারা কি করে, কাণ্ডে বৃষ্টি যখন হয় তখন প্রচুর পরিমাণে জলকে তারা শোষণ করে রাখে, সেই জলকে ইউজ করে তারা সারা বছর। তাহলে কাণ্ডে থাকবে জল সঞ্চয়কারী কিছু কোষ থাকবে, যেগুলো কাণ্ডে জলকে শোষণ করতে বা সঞ্চয় করতে সাহায্য করবে। নাম্বার 2 কি হবে, বলো কি হতে পারে, বলো তোমরা, বলো এক দুটো বলো কি হতে পারে, বলা উচিত, বলো বলো, পড়েছো তো, বলো দুটো এক্সাম্পল বলো, এই ফণিমনসা গাছেরই ক্যারেক্টারিস্টিক্স বলো না, তাহলেই তো হবে। কি কি বৈশিষ্ট্য দেখা যায় ফণিমনসা গাছে, তাহলেই তো আমরা শারীরবৃত্তীয় অভিযোজনের বৈশিষ্ট্য পেয়ে যাব। স্যার একটা কিউটিকল আবরণ থাকে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পাতা বা কাণ্ডের ত্বকে পুরু কিউটিকল থাকে, একদম ভেরি গুড, কিউটিকল থাকে, ফলে কি হয়, বাষ্পমোচন মানে রদ হয় একদম। আর আর বলো, আর একটা বলো কি হবে। পত্রগুলো সেই পত্রবিন্দুতে ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা হ্যাঁ বলতে পারো। আরেকটা আমি বলে দিচ্ছি, খুব ভালো, এটা আমাদের দিয়ে থাকে, সেটা হচ্ছে নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। পড়েছিলাম নিবেশিত পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রগুলো খুব কাছাকাছি অবস্থান করে। ওকে, নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা হয় কি, ত্বকের কোষে মিউসিলেজ যুক্ত হয়। মিউসিলেজ কি বলতো, মিউসিলেজ জিনিসটা কি পড়েছো তোমরা, মিউসিলেজটা কি এক ধরনের, বলো কার মনে আছে, বলো মিউসিলেজ জিনিসটা কি পড়েছো তোমরা, পড়েছো, সবই পড়েছো, কিন্তু এই মুহূর্তে ভুলে গেছো, এটাই সমস্যা। মিউসিলেজ হচ্ছে একটা মোমের আবরণ, বুঝতে স্যার, পারছো, একটা এক ধরনের আঠা, মানে এক মিউসিলের ধরনের আঠাটা। আঠা, মানে মোমের মতো থাকবে, ফলে কি হবে, কোনো কিছুর উপর তুমি যদি মোমের প্রলেপ দিয়ে দাও, বাষ্পমোচন হবে না। ওকে, আর কি হয়, যে সংবহন কলা সুগঠিত হয় এবং জাইলেম কলায় পুরু লিগনিন থাকে।
যে লিগনিন থাকে। লিগনিন থাকে, এগুলো কি প্রত্যেকটার উদ্দেশ্য একটাই, যে বাষ্পমোচনকে রোধ করা। ওকে, পুরো লিগনিন থাকে। ক্লিয়ার? বৈশিষ্ট্যগুলো বোঝা গেল তো প্রত্যেকের? দেখো একটু নোট ডাউন করে নাও, প্রত্যেককে বলছি একটু নোট ডাউন করে নাও, পড়াটা কিন্তু ভালো হয়ে যাবে, নাহলে এক্সট্রা আবার পিডিএফ দিলে তোমরা কেউই পড়ছো না। এর মধ্যে যারা যারা ক্লাসে দেখবে নোট ডাউন করবে, এগুলোই দেখবে মনে থাকবে, আর এগুলোই ইম্পর্টেন্ট। পিডিএফ আমি দিয়ে দেবো, আমার কর্তব্য আমি করে দেবো, পিডিএফ দিয়ে দেবো, কেউ পড়ছো না, আমি দেখেছি কেউ পড়ছো না। দু একজন যারা পড়ছো তারাই পড়ছো, বাকি কিন্তু কেউ পড়ছো না। শুধুমাত্র দেখো ব্যাচে জয়েন করে থেকে মানে সংখ্যা বাড়িয়ে কিন্তু লাভ হবে না, একটু ভালো করে কিন্তু পড়তে হবে। বলো, এতটা হয়েছে প্রত্যেকে? স্যার 5 নম্বরে বৈশিষ্ট্যটা আর একবার বলুন। আচ্ছা, সংবহন কলা সুগঠিত হবে, মানে খুবই জাইলেম ফ্লোয়েম। সংবহন কলা মানে কি? জাইলেম এবং ফ্লোয়েম থাকে। জাইলেম জাইলেম কি করে, যে উদ্ভিদের যে মূল থেকে খনিজ লবণ, জল এগুলোকে কালেক্ট করে। যে আমাদের, আমি এখানে একটু লিখে দিচ্ছি, জাইলেম কলা মূল থেকে খনিজ লবণ এবং জল সংগ্রহ করে উদ্ভিদের পাতায় পৌঁছে দেয়। এগুলো লেখার দরকার নেই, আমি লিখে দিচ্ছি একটা কারণে, দেখতে পাবে এই কারণে লিখে দিচ্ছি। জাইলেম কলা কি করে, উদ্ভিদের মূল থেকে খনিজ লবণ এবং জল সংগ্রহ করে পাতায় পৌঁছে দেয়। আর ফ্লোয়েম কলা, ফ্লোয়েম কলা কি কাজ করে বলো? ফ্লোয়েমের কি কাজ? খাদ্য উপাদানগুলো সরবরাহ করে। মানে যে খাদ্য পাতায় তৈরি হলো, পাতায় উৎপাদিত খাদ্যকে উদ্ভিদের সমগ্র দেহে পৌঁছে দেওয়া। ওকে, সমগ্র দেহে পৌঁছে দেওয়া, তাহলে এটাই ফ্লোয়েমের কাজ। তাহলে এটা সংবহন কলা। তাহলে এটা যদি ওয়েল ডিফাইন্ড হয়ে থাকে, তাহলে সঠিক পরিমাণে খাদ্য রস বলো সমস্ত কিছু কালেক্ট করতে পারবে। আর এটা যদি সংগঠিত না হয়, তাহলে মানে ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। জাইলেম আর ফ্লোয়েম। এবং জাইলেম কলায় থাকে লিগনিন। লিগনিন হচ্ছে মিউসিলেজের মতোই এক ধরনের পুরু কণা, যেটা কি করে, যেহেতু ত্বকে থাকে মিউসিলেজ, লিগনিন সেরকম কি ফ্যাট হিসাবে, লিগনিন টার্মটা আসছে ফ্যাট থেকে, ফ্যাট যেটা ডিপোজিট হয়ে এটাকে একটু মোটা করে দেয়। ফলে জাইলেম যখন এই জলটাকে কালেক্ট করে নিয়ে যাবে, তখন কি হবে, সে যেন বাষ্পমোচন না করতে পারে। যদি জাইলেম কলাই বাষ্পমোচন করে দেয়, তাহলে বেশি পরিমাণে জল তো উপরে নিয়ে যেতে পারবে। ফলে কি হবে, উদ্ভিদ কম পরিমাণ জল বা খনিজ লবণ পাবে, ফলে উদ্ভিদের সেখানে গ্রোথ হ্যাম্পার্ড হবে। বোঝা গেছে এবার প্রত্যেকের? কেউ যে জিজ্ঞেস করেছিলে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা। এবার দেখো আমরা হচ্ছে রক্ষণাত্মক অভিযোজন। এটা দেখো বেসিক কিছুই নয়, আমি একটু আগেই বললাম যে কি, যে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের অভিযোজন দেখা যায়। যে বিভিন্ন শত্রু, যে বললাম, হ্যাঁ বলো বলো বলো। স্যার ওই আমরা যে বায়োটিক উপাদানগুলো পড়লাম, সেক্ষেত্রে আমরা কি ওই ডেট্রিটাস, ডেট্রিভোর ওগুলোকে এর মধ্যে ইনক্লুড করে দেবো? ডেট্রিডিয়াস, ডেট্রিভোর না, এগুলো এখানে ইনক্লুড করো না, এগুলো এখানে ইনক্লুড করো না, এগুলো আমরা পুষ্টির, হ্যাঁ হ্যাঁ, এগুলো এখানে দেওয়ার দরকার নেই, এগুলো আমি অন্য জায়গায় অ্যাড করবো। ঠিক আছে, একদম। এবার দেখো রক্ষণাত্মক অভিযোজন কোথায় দেখা যায়। সেকেন্ড টাইপের অভিযোজন, প্রথমে শারীরবৃত্তীয় বললাম, দ্বিতীয় হচ্ছে রক্ষণাত্মক অভিযোজন। কি, শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের অভিযোজন দেখা যায়। যেমন আমরা বলতে পারি, যে একটা এক্সাম্পল দিতে পারি, যে কচু জাতীয় গাছে পুষ্পমঞ্জরীকে আবৃত করার জন্য এক ধরনের বিশেষ আকৃতি, পুষ্পমঞ্জরীকে আবৃত করার জন্য সাপের ফোনার মতো আকৃতি তৈরি হয়। এর ফলে কি লাভ, কচু গাছে এই ধরনের যে পুষ্পমঞ্জরীকে আবৃত করার জন্য একটা সাপের মতো, এটা এক্সাম্পলটা পড়লেই হবে যে রক্ষণাত্মক অভিযোজন দেখা যায়, বা কচু গাছে কোন ধরনের অভিযোজন দেখা যায়। এটা আমাদের এক্সামের কোশ্চেন। তাহলে বলবো, কারণ কি, এদের পুষ্পমঞ্জরীটাকে আবৃত করার জন্য যদি অভিযোজন দেখা যায়, ফলে যেসব যারা হচ্ছে এই মানে ঘাস খায় বা এই জাতীয় উদ্ভিদকে খায়, তারা ভাববে যে ওখানে সাপ রয়েছে, ফলে ওখানে আর খেতে যাবে না, ফলে গাছটা বেঁচে যাবে। ওকে, এইগুলো হচ্ছে এক ধরনের রক্ষণাত্মক অভিযোজন। ওকে, আর একটা আমাদের রয়েছে সহাবস্থান। মানে কি হয়, যে হাইলাইট করি একটু, সহাবস্থান।
সহাবস্থান অভিযোজন কোথায় দেখা যায়, যেগুলো আমরা আমরা বলে থাকি না যে আমাদের ধরো যেমন মিথজীবী পুষ্টির ক্ষেত্রে দেখা যায়, এখানে অভিযোজনে কিন্তু মিথজীবী ব্যাপারটা বলা যাবে না। সহাবস্থান হয় যেমন উইপোকার অন্ত্রে অবস্থিত উইপোকার অন্ত্রে অবস্থিত এক ধরনের প্রোটোজোয়া মিথজীবী রূপে অবস্থান করে, যা কাঠের সেলুলোজ পরিপাকে সাহায্য করে। দেখো কি ব্যাপার হয় যে উই পোকা কি করে আমাদের বিভিন্ন কাঠের মধ্যে কাঠে উই লেগে যায়, আমরা প্রত্যেকেই জানি যে কাঠে উই লাগে কোনো জিনিস জল পড়লে। তাহলে উই পোকা নিশ্চয়ই সে কাঠটা ডিপ খাচ্ছে, কিন্তু উই পোকা সেই কাঠটাকে কিন্তু মানে খেতে পারে না বা সেটাকে হজম করতে পারে না। এই কারণে কি হয়, তার মানে অন্ত্রের মধ্যে এক ধরনের প্রোটোজোয়া অবস্থান করে। সেই সেই এক ধরনের উৎসেচক মানে এক ধরনের এনজাইম, ওকে, যে কাঠের যে সেলুলোজ রয়েছে সেটাকে পরিপাক করতে সাহায্য করে। ফলে উইপোকারও লাভ হলো আর যে প্রোটোজোয়া সেও লাভ হলো, মানে একসাথে দুজনে কাজ করবে। ওকে, এটা আমাদের দেখা যায় যে সহাবস্থান অভিযোজনের মধ্যে। ওকে, আর আমাদের লাস্ট অভিযোজন যেটা হচ্ছে অঙ্গ সাংস্থানিক অভিযোজন। যেটা কি হয়, অঙ্গ সাংস্থানিক অভিযোজন এটাই মোস্ট ইম্পর্টেন্ট অভিযোজনের মধ্যে আমাদের পড়ে, সব থেকে ইম্পর্টেন্ট অভিযোজন এটাই আমাদের হয়ে থাকে, যেটাকে মরফোলজিক্যাল বলা হয়। ওকে, যেটাকে আমরা বলি মরফোলজিক্যাল। আমি ইংলিশটা এখানে লিখে দিচ্ছি, সুবিধে হবে। এটাকে বলা হয় মরফোলজিক্যাল। এখানে কি হয় যে বিশেষ পরিবেশে অভিযোজন হওয়ার জন্য কি হয়, বিভিন্ন অঙ্গ পরিবর্তিত হয়ে যায়। যেমন আমরা উদাহরণ, এখানে আমি আমার লিখাচ্ছি না, বলে দিলাম, আমি শুধু উদাহরণটাই বলে দিচ্ছি। লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, খুব ইম্পর্টেন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল। এছাড়া খেচর জাতীয় প্রাণীদের দেহে ডানা ও পালকের উপস্থিতি। খেচর মানে যেসব পাখি যারা থাকে তাদের ওড়ার জন্য যে ডানা থাকে বা পালক থাকে, পালক কি করে, বডিটাকে হালকা করতে সাহায্য করে। আর আমাদের যে মানে তোমাদের হচ্ছে ডানা থাকে, সেগুলো উড়তে সাহায্য করে। তাহলে এগুলো আমাদের একটু জানতে হবে যে কি কি মরফোলজিক্যাল বা অঙ্গসংস্থানিক অভিযোজন দেখা যায়, সেটা আমরা ডিসকাস করলাম। দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার হলে বল। তারপর আমি তোমাদের কিছু উদ্ভিদের উদাহরণ দেব যাদের মধ্যে এই ধরনের অভিযোজন দেখা যায়, যাদের মধ্যে এই ধরনের অভিযোজন দেখা যায়। উদ্ভিদ কিছু আর প্রাণীর কিছু উদাহরণ দেব, এবং সেটা কোন গোষ্ঠীর সেটাও বলবো। বলো এতটা যদি ক্লিয়ার হয়ে থাকে বল, তারপর আমি একদম আমাদের কোশ্চেন সম্পর্কিত টোটালি আলোচনা করব যে কি কি ধরনের আমাদের কোশ্চেন এসে থাকে। এতটা ক্লিয়ার হলে বল। স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে? ওকে, আচ্ছা লিখেছো? বুঝেছো না লিখেছো? লিখেছো কি একদম? হ্যাঁ স্যার লিখেছি, কিছু পুরোটা লেখা হয়নি আর বুঝেছি। স্যার সত্যি কথা বলতে লিখছি, রাতে লিখবো রেকর্ডিং বলো। পে। স্যার সত্যি কথা বলতে এখন লিখিনি, রাতে লিখবো। রাতে লিখবে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো মানে কি বলতো, এখন যদি লিখতে পারো ক্লাসের টাইমে লিখতে পারলে প্রত্যেক কিন্তু একটু সুবিধে হবে। পরে লিখতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, টাইমটা ম্যানেজ হয়ে যায়, কিন্তু আর এখন উপায় নেই স্যার। ওকে ওকে, বুঝতে পেরেছি। ওকে চলো, তো আমি একটু তোমাদের হচ্ছে বেশ একদম এক্সাম ওরিয়েন্টেড আমি এবার একটু আলোচনা করছি যে কোন কোন উদ্ভিদের পার্টিকুলার এক্সাম্পল দিয়ে যে এই ধরনের অভিযোজন কোন উদ্ভিদের কোন কোন উদাহরণ দেখা যায় এবং সেই সব উদ্ভিদ গোষ্ঠীর নাম আমি একটা ছক করে দিচ্ছি, তাহলে তোমাদের
বুঝতে সুবিধে হবে। একটা আমি টেবিল করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। মোটামুটি তোমার ধরো আমি একটা ছক করে দিচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, হেডিং করে লিখবে যে উদ্ভিদের বিভিন্ন অভিযোজন। এখানে আমরা উদ্ভিদের অভিযোজন গুলোর একটা ছক করব, আর প্রাণীদের অভিযোজনের আরেকটা ছক করব। ওকে, উদ্ভিদের বিভিন্ন অভিযোজন দেখা যায়, সেটা কি ধরনের অভিযোজন আমরা ডিসকাস করবো। তো ছকের মধ্যে প্রথমে আমরা অভিযোজন মানে সেই অভিযোজনটার নাম ডিসকাস করব, উদ্ভিদ গোষ্ঠীর নাম, কোন কোন উদ্ভিদ গোষ্ঠী, সেই সব উদ্ভিদ মানে ওই অভিযোজন কোন ধরনের উদ্ভিদ গোষ্ঠীতে দেখা যায়, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উদাহরণ, যে কার কার মধ্যে এই ধরনের অভিযোজন বা অ্যাডাপ্টেশন দেখা যায়। তো আমি নামগুলো বলবো, তোমরা উদাহরণগুলো দিতে পারলে খুব ভালো, আর উদ্ভিদ গোষ্ঠী যদি বলতে পারো খুবই ভালো। ওকে, আচ্ছা প্রথম আমি বলছি জলজ অভিযোজন। জলজ, আচ্ছা, তো কোন ধরনের উদ্ভিদের জলজ অভিযোজন দেখা যায়? জল মানে কি, জল মানে কি নামে আসে? কোনো কিছু রিলেটেড করে ওয়াটারকে, তখন তার নাম কি হয়? তো পদ্ম ফুল হবে না? একটু বুদ্ধি খাটাও। আমি উদাহরণ বলছি না, জল কোনো কিছু জলের সাথে যুক্ত হলে তখন তার একটা টার্ম বলা হয় হাইড্রো। হাইড্রো কথাটা আছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো কথাটা শুনেছো তো? সেইভাবে উদ্ভিদ গোষ্ঠী, এটাকে আমরা বলবো হাইড্রোফাইট। আচ্ছা, একটু কি কথাটা কাটছে না ঠিকঠাক শোনা যাচ্ছে গো? কথাটা ঠিকঠাক শোনা মাঝে যাচ্ছে মাঝে একটু প্রত্যেকে? কেটে যাচ্ছে। আচ্ছা, কেউ কি এমন আছো যে পুরোটা ঠিকঠাক শুনতে পেয়েছো, কখনো একটু ডিস্টার্ব হয়নি, এরকম কেউ আছো? হ্যাঁ স্যার, পুরোটা শোনা যাচ্ছে তো। ওকে, দেখো একজন যদি পুরোটা শুনতে পাও, তার মানে যার একটু সমস্যা হচ্ছে তার কারণে না, অ্যাকচুয়ালি এখানে টাইপটা হলো না, সেই জন্য কিসের সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো হাইড্রোফাইটের উদাহরণ কি কি হবে? দুটো উদাহরণ দাও, জলজ অভিযোজন দেখা যায়, বলা উচিত, ইজি তো, বলো। কচুরিপানা, পদ্ম, শ্যামলা ক্ষেত্রে। শালুক, একদম কচুরিপানা, পদ্মা, পদ্ম ফুল, শালুক ফুল, যেগুলো জলের মধ্যে হয়। ইজি তো, এগুলো তো বলবে, এগুলো বলা উচিত তো। আচ্ছা, জাঙ্গল, জাঙ্গল অভিযোজন উদ্ভিদদের কি বলবো? কি ফাইট? জিরোফাইট। জিরোফাইট। ভেরি গুড। জেরোফাইট, উদাহরণ দাও। তো ক্যাকটাস জাতীয় সমস্ত কিছু, ফণিমনসা বাবলা। একদম, ফণি মনসা, একদম কারেক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে মানে যেসব জলজ অঞ্চলে সেই জায়গায় কি ধরনের অভিযোজন উদ্ভিদ গোষ্ঠী দেখা যায়, তাদেরকে কি ফাইট বলা হয়? হ্যালোফাইট। ওকে, উদাহরণ? সুন্দরী, গড়ান। হ্যাঁ বলতে পারো সুন্দরী, কিন্তু এটা জলা অঞ্চলে হ্যাঁ বলতে পারো। সবচেয়ে বেশি যেটা দিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে স্যাগেটেরিয়া। ওকে, এখানে আসবে হ্যাঁ হ্যাঁ, স্যাগেটেরিয়া সব থেকে বেশি। হ্যাঁ, স্যাগেটেরিয়া। ওকে, ওকে, নেক্সট, নেক্সট অভিযোজন হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা অভিযোজন দেখা যায়, যাদেরকে আমরা কি বলি, মানে যেগুলো আর্দ্র আবহাওয়াতে অভিযোজিত, সেগুলোকে আমরা বলি মেসোফাইট। উদাহরণ কি হবে? আম, কাঁঠাল। সেগুলো শাল, সেগুন। শাল, সেগুন বলতে পারো, হ্যাঁ এর মধ্যেও হবে। শাল হবে না, শাল হবে না, শাল হবে না, শাল হবে না।
কারণ এগুলো অতটাও জল লাগে না। আচ্ছা, নেক্সট। আচ্ছা বলো, আম্লিক মৃত্তিকা কোন ধরনের উদ্ভিদ গোষ্ঠীতে দেখা যায়? মানে উদ্ভিদ গোষ্ঠী বলা হয় অক্সিলোফাইট। এটা জেনারেলি দেখা যায়, যেটা বেশি আমাদের এক্সামে দিয়ে থাকে সেটা হচ্ছে আমরুল। ওকে, নেক্সট আমাদের এটা হচ্ছে মৃত্তিকা, সরি এটা মৃত্তিকা নয়, এটা হচ্ছে করবে শীতল। যেসব জায়গায় হচ্ছে শীতল পরিবেশ থাকে সেই জায়গায় অভিযোজন কি বলা হয়? বলা হয় স্যাক্রোফাইট। এটা জেনারেলি দেখা যায়, উদাহরণ বেশি সেটা হচ্ছে রোডন। নেক্সট অভিযোজন যেটা আমাদের দেখা যায় সেটা হচ্ছে পাথর ও পাহাড়ি পরিবেশ। এই জায়গায় কি অভিযোজন দেখা যায়? এটাকে বলা হয় লিথোফাইট। এক্সাম্পল, এটা জেনারেলি হয় একটা, যেটা আমাদের বেশি দিয়ে থাকে সেটা হচ্ছে ইউট্রিকিউলারিয়া। ইউট্রিকিউলারিয়া। আরেকটা আমাদের রয়েছে বালি ও কাঁকড় মৃত্তিকা। এখানে এই ধরনের অভিযোজন দেখা যায় সেটা হচ্ছে সামোফাইট। এটার একটা এক্সাম্পল যেটা আমাদের দিয়ে থাকে সেটা হচ্ছে বিচ পি নাট। এক ধরনের নাট, মানে হচ্ছে আমাদের যে নাটস মানে যেগুলোকে কি বলে, যে বাদাম টাইপের যে নাটস হয় সেগুলো। এই ছকটা একটু পড়তে হবে, তবে এর মধ্যে আমি একটু হাইলাইট করে দিচ্ছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের বেশি এক্সামে এসে থাকে। তার মধ্যে সেটা হচ্ছে আমাদের জলজ অভিযোজন, এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। জাঙ্গল অভিযোজন, এটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপর সরি, জাঙ্গল অভিযোজন, এটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপর আমাদের এই মেসোফাইট, এটা আমাদের পড়তে হয়। আর হচ্ছে প্রথম চারটা, এই চারটে একটু ভালো করে পড়ে নাও। আর কিন্তু এই নামগুলো কিন্তু পড়বে, যে এক্সাম্পল যদি মনে নাও রাখো অসুবিধা নেই, কিন্তু কোন মৃত্তিকায় কোন ধরনের অভিযোজন দেখা যায় এই নামগুলো কিন্তু আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, দেখো এতটা সবার নোট ডাউন হয়েছে, তাহলে আমি প্রাণীটা বলে দেবো। বলো, লেখা হলে বলো। প্রাণীর আমি একটা ছক করে দেবো, পরের দিন আমি আরো কিছু অভিযোজনেরই কিছু বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমি পরের দিন আবার আলোচনা করবো, যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, তাদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য কিছু পয়েন্ট করে দেবো। আর তার সাথে সাথে আমি পরের দিন করাবো আমাদের যে জনসংখ্যা, এস আকৃতির জনসংখ্যা, যে আকৃতির জনসংখ্যার যে চিত্র হয়ে থাকে সেগুলো আমরা পরের দিন করব। তার আগে আমরা
এই কিছু অভিযোজনের বৈশিষ্ট্যগুলো থেকে কিছু ডিসকাস করব, এমসিকিউ কিছু করব পরের দিন। বলো, এতটা হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এবার আমরা আরেকটা ছক করছি, প্রত্যেকে একটু লিখে নাও। সেটা হচ্ছে প্রাণীদের বিভিন্ন অভিযোজন। প্রাণী দেহে, এই উদ্ভিদের মতোই আমি প্রাণী দেহে কি কি অভিযোজন দেখা যায় সেটা আমি ডিসকাস করছি। ওকে, দেখো, প্রাণী অভিযোজনের মধ্যে প্রথম আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের এখানে তো এই ছকটা যেখানে আমি লিখবে অভিযোজনের প্রকৃতি আর উদাহরণ, দুটো আমরা ডিসকাস করব। তো প্রথম যেটা আমাদের অভিযোজনের প্রকৃতির মধ্যে সেটা হচ্ছে জলজ অভিযোজন প্রাণীদের মধ্যে। ওকে, তো এই জলজ অভিযোজনের দুটো পার্ট আমাদের জানতে হবে, যে দুটো পার্টের মধ্যে জলজ অভিযোজন দেখা যায়। তো আমাকে এক্সাম্পল গুলো তোমাদের বলতে হবে। প্রথম হচ্ছে আমাদের মুখ্য অভিযোজন, আর নাম্বার 2 হচ্ছে গৌণ অভিযোজন। এবার আমাকে বলো, আমি বৈশিষ্ট্যগুলো পরের দিন আলোচনা করব, এখানে এক্সাম্পল তুলে এই যে এক্সাম্পল গুলো হয়েছে এদের মধ্যে কিছু বিশেষ অভিযোজনের বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলো আমি ডিসকাস করব পরের দিন। আজকে আমি নামগুলো লিখিয়ে দিচ্ছি। তো বলো, মুখ্য জলজ অভিযোজন দেখা যায় এরকম কিছু প্রাণীর উদাহরণ দাও, দুটো প্রাণীর উদাহরণ দাও তাহলেই হবে। বলো, বলো, সহজ তো? স্যার মাছ। ভেরি গুড। রুই, কাতলা, একদম সিম্পল ভাবে মাছেদের মধ্যে মুখ্য জলজ অভিযোজন দেখা যায়, আর গৌণ জলজ অভিযোজন দেখা যায়। স্যার কুমির। কুমির হবে না গো, কুমির এখানে আসবে না। কেন হবে? তিমি হবে, শুষ্ক হবে, তিমি হবে, শুষ্ক হবে। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রাণীজ অভিযোজনের মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খেচর অভিযোজন। উদাহরণ প্রাণী, আচ্ছা, এখানেও দুটো ভাগ আমরা এক্সাম্পলে পড়বো, সেটা হচ্ছে মুখ্য অভিযোজন, গৌণ অভিযোজন। আচ্ছা স্যার, মানে মুখ্য অভিযোজন ধরুন আমি রুই কাতলা যেখানে বলছি, মানে যারা জল ছাড়া একদম বাঁচতেই পারে না তাদেরকে মুখ্য অভিযোজনের মধ্যে ফেলাচ্ছি, তাই তো? না না না, জল 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 এটা ব্যাপার নয়, যাদের মধ্যে বেসিক যে অভিযোজনের সবচেয়ে পরিবর্তন হয়েছে, যেমন এই যে যে ওই যে স্পর্শেন আমাদের হচ্ছে যে পটকা তৈরি হয়েছে, যার মাধ্যমে হচ্ছে সেই জলের মধ্যে শ্বাসকার্য করতে পারে, মানে শ্বাস, মানে জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারে। স্পর্শেন্দ্রিয় রেখা হয়েছে, যেটা জলের তাপ তাপ হচ্ছে বুঝতে পারে। তারপর তোমাদের যে লেজটা হয়েছে, যেটা জলের সাঁতার কাটতে সাহায্য করে, মানে টোটালি পরিবর্তন হয়েছে, সেগুলো মুখ্য অভিযোজন। আর গৌণ অভিযোজন মানে কি হাফ অভিযোজিত হয়েছে, কিছুটা অংশ। তিমি কি জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে, শুষ্ক জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে, এই রেসপেক্টে বলা হয়েছে। বুঝে গেছে? আমি এক্সাম্পল গুলো দিয়ে দিচ্ছি, পরের দিন আমি এই উদ্ভিদগুলো প্রাণীগুলো সম্পর্কে আরো পয়েন্ট একটু ডিসকাস করবো। ওকে, আজকে আমি এক্সাম্পল গুলোই তোমাদেরকে দিচ্ছি, যাতে এগুলো মাথায় রাখো, পরের দিন আমি এগুলোর বৈশিষ্ট্যগুলো আলোচনা করবো। ওকে, বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরকম খেচর অভিযোজনের মুখ্য অভিযোজন দেখা যায় তাদের মধ্যে, বলো বলো, দুটো পাখির নাম বলো না, তাহলেই হবে তো। স্যার বাজ পাখি। ওকে, হতে পারে পায়রা হবে, ঈগল হবে, হ্যাঁ স্যার, এগুলো। টিয়া পাখি হবে, যা বলবে বলো। বলো। হ্যাঁ, সমস্ত ধরনের পাখি তো? হ্যাঁ, সমস্ত পাখি বলবো না, কারণ সব পাখিদের অভিযোজন টোটালি হয় না, কিছু পার্থক্য থাকে, যেগুলো ডিটেলস না, যেগুলো আমাদের একটু বেশি এক্সাম্পল দিয়ে থাকে, সেগুলো আমরা ডিসকাস করব। আচ্ছা, আর গৌণ ময়ূর হবে অভিযোজন, না? বলো বলো। ময়ূর হবে না? ময়ূর, পিকক। পিকক, হ্যাঁ, ময়ূরকে খেচর অভিযোজনে
না পুরো হবে না, হবে না, ময়ূরেতে হবে না। এটা তাহলে ময়ূরের, গৌণ অভিযোজন। হ্যাঁ, আচ্ছা, ময়ূরকে অ্যাকচুয়ালি খেচর তো বলি না, ময়ূর একটু উড়তে পারে কিন্তু উড়ে উড়ে কি টোটাল ট্রাভেল করতে পারে? ময়ূরের অ্যাডাপ্টেশনটা অন্য যায়, অন্যরকম থাকে, আমি পরের দিন বলবো, একটু অন্য ডিসকাস করবো আমি জিনিসগুলো। আচ্ছা, আর গৌণ অভিযোজনের মধ্যে যেটা আমাদের দেখা যায় সেটা হচ্ছে রাকোফেরাস এবং ড্রাকো, এগুলো আমাদের হচ্ছে প্রায় অবলুপ্ত এখন। ড্রাকো যেটা আমাদের প্রায় অবলুপ্ত হচ্ছে। আচ্ছা, নেক্সট আমাদের আরেক ধরনের অভিযোজন, সেটা হচ্ছে আমাদের মরু অভিযোজন। কি হবে প্রাণী? ইজি বলো, সহজ সহজ বলো ঝটপট। মরু অভিযোজন। উট হবে তো স্যার। উট। উট হবে, উট পাখি, মানে উট আর কি, উট উট পাখি। আচ্ছা, নেক্সট আমাদের অভিযোজনের মধ্যে হচ্ছে ভূগর্ভ, মাটির নিচে থাকা অবস্থায় অভিযোজিত এরকম প্রাণী, ভূগর্ভ অভিযোজন। বলো এক্সাম্পল, বলো মাটির নিচে কারা থাকে? স্যার সাপ হবে। ভেরি গুড, সাপ, ছুঁচো, তাই তো। ইঁদুর। তারপরে আমাদের ইঁদুর হবে, ইঁদুর হবে, একদম একদম ইঁদুর হবে। সাপ, ছুঁচো, ইঁদুর। নেক্সট অভিযোজনের মধ্যে আমরা বলবো বৃক্ষ অভিযোজন, মানে গাছের উপরে থাকার জন্য বা গাছে বসবাস করার জন্য যেসব প্রাণীদের অভিযোজন হয়েছে সেরকম। কি হবে উদাহরণ? বল, গাছে কি থাকে? বানর। প্রাণী, বানর, স্যার স্লথ, কাঠবিড়ালি। কাঠবিড়ালি হবে, একদম কাঠবিড়ালি হবে, কাঠবিড়ালি। ওকে, নেক্সট বলো গুহা অভিযোজন, গুহাতে বসবাস করার জন্য অভিযোজিত হয়েছে। কি হবে? গুহাতে কে থাকে? সিংহ। অন্ধকারে থাকতে চায়। এই স্যার রে, সিংহ কেন শিয়াল। বলছো? শিয়াল। আচ্ছা, সব থেকে বেশি যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে বাদুড়, ঠিক আছে, অন্ধকারে থাকার জন্য। স্যার বাদুর কি গুহাতে আচ্ছা, থাকে নাকি? আরেকটা, বাদুড় গুহাতে থাকে না, অন্ধকার, বাদুড় কি দিনের বেলায় থাকে? বাদুড় বাদুর গুহাতে তো থাকে না, গাছের ডালে থাকে। গাছের ডালে থাকে, কিন্তু দিনের বেলা কি গাছের ডালে বাদুড় দেখতে পাও? হ্যাঁ স্যার, এখানে তো রাত্রে থাকে দিনের কোথায়? বেলায় তো গাছের ডালে অরিজিনালি, তো থাকে। যাই হোক, জেনারেলি এটা গুহা অভিযোজনে বাদুড়কে কিন্তু দেয়। এবার গাছের ডালে কি দিনের বেলা বাদুড় থাকে? বাদুড় তো দেখতেও পায় না। স্যার ওই স্যার গাছের সিংহ তো হবে কোটরের তো মধ্যে গুয়াটা। থাকে। স্যার গাছের না, কোটরের মধ্যে থাকে। সিংহ কোটরের তো মধ্যে গুয়াতে থাকে, থাকে। অ্যাকচুয়ালি অন্ধকার। হুম, সিংহ গুহাতে থাকে, কিন্তু সিংহ কি আর অভিযোজি এর মধ্যে পড়বে? এই অভিযোজনের এই লিস্টের মধ্যে পড়বে? প্রাণী বললেই তো হবে না। আচ্ছা, যাই হোক, আরেকটা লিখে রাখবে গুহা অভিযোজনের মধ্যে, সেটা হচ্ছে ক্যাটফিশ। আচ্ছা, এটা আমরা সবাই জানি। গতি অভিযোজন কি হতে পারে? ঘোড়া, তাই তো। চিতাবাঘ। চিতাবাঘ। চিতাবাঘ, হ্যাঁ, চিতাবাঘ হবে একদম, চিতাবাঘ, এটা হবে। আচ্ছা, লাস্ট আমাদের গভীর সমুদ্র অভিযোজন। এগুলো গভীর সমুদ্রে জলের প্রচন্ড চাপ থাকে, সেই জায়গায় বসবাসের জন্য অভিযোজিত হয়েছে এরকম প্রাণী। বিশেষ যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে স্করপিয়ন মাছ, এক ধরনের মাছ থাকে স্করপিয়ন মাছ, এবং তার সাথে আরেকটা এক্সাম্পল আমাদের মাঝে মাঝে দিয়ে থাকে, সেটা হচ্ছে কাইমিরা। তাই নয়, কাইমিরা। দেখো, তো মোটামুটি দেখো, এটা আমরা আজকে ডিসকাস করলাম
তো এখানে আমি আরো কিছু কিছু বৈশিষ্ট্যগুলো পরের দিন ডিসকাস করব, যে বিভিন্ন প্রাণীদের মধ্যে এই যে অভিযোজনগুলো দেখা যায় কি কি পরিবর্তন হয়, যে এই যে জলজ অভিযোজন, প্রাথমিক অভিযোজনের মধ্যে মাছের কি কি পরিবর্তন হয়, তারপর আমাদের খেচর অভিযোজনের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়, এগুলো আমি পরের দিন ডিসকাস করে দেবো, যে কি কি পরিবর্তন হয়ে থাকে যেগুলো আমাদের বেসিক্যালি জানতে চায়, সেগুলো আমরা ডিসকাস করবো। ওকে, মানে অভিযোজনের আজকে আমি তোমাদের লিস্টটা দিলাম, এই লিস্টের মধ্যে এক্সাম্পল বৈশিষ্ট্যগুলো আমরা পরের দিন একটু আলোচনা করব। ওকে, দেখো সবার টপিক ক্লিয়ার, বুঝতে পেরেছো যা বললাম আজকে? যারা যারা লিখেছো, আমি প্রত্যেককে বলছি যারা যারা লিখেছো পরের দিন কিন্তু দেখবে তাদের পড়াটা একটু ভালো হবে, আর যারা যদি রেকর্ডিং দেখেও লিখে নাও তাতেও ভালো, কোনো অসুবিধা নেই। আর যদি ভাবো যে স্যার পিডিএফটা দেখেই আমি পড়ে নেবো, লেখার তো প্রয়োজনীয়তা নেই, ও পিডিএফ পড়লেই হবে, দেখবে দুদিন পরে ভুলে যাবে, অটোমেটিক ভুলে যাবে, মনে থাকবে না, সম্ভবই নয়। মনে রাখা, শুধু পিডিএফ পড়ে মনে রাখা সম্ভব না যতক্ষণ না খাতায় লিখছো। মিলিয়ে দেখে নেবে, যখন এক্সাম হবে, তোমাদের 1 মাস প্রায় হতে যাচ্ছে, আর কিছুদিন পরে মোটামুটি আর 1 মাসের মধ্যে 3-4 সপ্তাহের মধ্যে তোমাদের এক্সাম হবে, যতটা পড়া হয়েছে তার উপর টোটালটার উপর এক্সাম হবে। এক্সামের সময়ই দেখতে পাবে যে কতটা হচ্ছে পড়া হয়েছে। প্রত্যেক মাসে এক্সাম হয়, তোমাদের ব্যাচটা যা শুরু হয়েছে, আর 1-2 সপ্তাহ ক্লাস হবে, তারপরে এক্সাম হবে, তখন বুঝতে পারবে যে লেখার কতটা গুরুত্ব রয়েছে। ওকে, বলো সবার টপিক ক্লিয়ার তো? বলো, কোনো যদি কোশ্চেন থাকে বলো।